সপ্তগ্রাম, সাতগাঁও বা আদি সপ্তগ্রাম পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম। বিস্তর সবুজে মোড়া এই গ্রামেই ছড়িয়ে রয়েছে প্রাচীন বাংলা ইতিহাসের বহু আলামত। প্রাচীন মধ্যযুগীয় বাংলার এটিই ছিল অন্যতম প্রধান বন্দর। এই বন্দরকে কেন্দ্র করেই এক নগরীর বিকাশ, উত্থান এবং পতনের ইতিহাস জানব আজকে। সাথে ঘুরে দেখব টেরাকোটা সমৃদ্ধ জামালউদ্দিন মসজিদ ও গৌড়ীয় বৈষ্ণব বেদান্ত ধারার একজন ভারতীয় দার্শনিক উদ্ধরণ দত্তের ঠাকুরবাড়ি, এবং সাথে দেখে নেব অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মভিটে। চলুন তাহলে ঘুরে আসি সেই মনসামঙ্গল কাব্যের আদি সপ্তগ্রাম থেকে। আদি সপ্তগ্রামের দূরত্ব কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। হাওড়া স্টেশন থেকে সময় লাগে মাত্র 1 ঘন্টা মতো, এবং টিকিট মূল্য লাগে মাত্র 10 টাকা। হাওড়া বর্ধমান মেন লাইনের লোকাল ট্রেন ধরতে পারেন, অথবা ধরতে পারেন হাওড়া মেমারি লোকাল। দুটো লোকাল ট্রেনই আদি সপ্তগ্রাম দাঁড়ায়, তবে আমরা যাচ্ছি 12:45-এর মেমারি লোকাল ধরে। নির্ধারিত সময় 12:45। আমাদের মেমারি লোকাল ছেড়ে গেল হাওড়া স্টেশন থেকে আদি সপ্তগ্রামের উদ্দেশ্যে। তবে আদি সপ্তগ্রাম বেড়ানোর আগে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। মধ্যযুগীয় বাংলার এটিই ছিল অন্যতম প্রধান বন্দর এবং প্রধান নগরী। প্রাচীন বাংলা সাহিত্যে সপ্তগ্রামের বারংবার উল্লেখ থেকে এই বন্দরের খ্যাতির কথা জানা যায়। পঞ্চদশ শতাব্দীতে রচিত বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল কাব্যে বলা হয়েছে, 4 সদাগরের বাণিজ্য তরী সপ্তগ্রাম বন্দর হয়েই সমুদ্রপথে যেত। 16শ শতাব্দীতে রচিত চণ্ডীমঙ্গল কাব্যেও এই বন্দরের উল্লেখ পাওয়া যায়। 1350 সালে বাংলায় যখন তুঘলক শাসনকালে ইবন বতুতা এই সপ্তগ্রামে এসেছিলেন। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় সপ্তগ্রামে স্থানীয় বণিকেরা বিদেশে ব্যবসা বাণিজ্য করতে যেতেন না, কিন্তু আরব, পারস্য, তুরস্ক থেকে বণিকেরা এখানে আসতেন বাণিজ্য করতে। ষোড়শ ভাগে পর্তুগিজ বণিকেরা সপ্তগ্রামে আসা যাওয়া শুরু করেন। তবে পর্যটকদের বিবরণ থেকে সপ্তগ্রাম নগরীর বাণিজ্যিক সমৃদ্ধির বিস্তারিত তথ্য জানা যায়। ভেনিসীয় পর্যটক সিজার ফ্রেডরিক 1563 থেকে 1581 সালের মধ্যবর্তী সময় প্রাচ্য ভ্রমণ করেন। তিনি লিখছেন, এই সপ্তগ্রাম বন্দরে 30 থেকে 35টি জাহাজে মালামাল একসঙ্গে তোলা এবং নামানো হতো। তবে বিংশ শতাব্দীর প্রথম ভাগে এই অঞ্চলটি প্রায় গুরুত্বহীন হয়ে পড়ে। পলি ঘনীভূত হয়ে সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার ফলে এই বন্দর নগরীর পতন ঘটে। সেই সময় অনেক বণিকই সপ্তগ্রাম ছেড়ে চলে আসেন হুগলিতে। শেঠ ও বসাকেরা চলে আসেন বেতরের অপর পারে গোবিন্দপুর গ্রামে। তার কিছু পরে সুতানুটিতে আসেন চকচান্ন। আবির্ভাব ঘটে আরও এক মহানগরী কলকাতার। বাকিটা তো ইতিহাস। ঘড়িতে তখন দুপুর 2:07। আমরা এসে পৌঁছালাম হুগলি জেলার এক শান্ত নিরিবিলি স্টেশন আদি সপ্তগ্রামে। আমাদের ট্রেন ছেড়ে দিয়ে চলে গেল মেমারি উদ্দেশ্যে। ফাইনালি এখন বাজে 2:20। 2:07 আমরা এই আদি সপ্তগ্রাম স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়ে গেছে। আমার সঙ্গে মামার আসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি মামা বালিহট থেকে ট্রেনটা মিস করে ফেলে। এই জন্য পরের ট্রেনে আসছে। ততক্ষণ আমি মামার জন্য ওয়েট না করে প্রথম গন্তব্যস্থলটা একটু তোমাদেরকে দেখিয়ে নেব। তারপর পরবর্তী যেগুলো আছে সেগুলো মামার সঙ্গেই ভিজিট করব। তবে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে পুরো ট্রিপটা ছাতা মাথায় দিয়েই করতে হবে। যখন থেকে এসেছি তখন থেকে বৃষ্টির মধ্যেই ছিলাম। 1:07 ট্রেন এসে দাঁড়িয়েছে, 20 মিনিট ওয়েট করেছি। তারপরে একটু বৃষ্টিটা থেমেছে, ছাতা মাথায় দিয়েই বেরিয়ে পড়েছি। স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসে লাইনের বাঁদিকে পড়ল বিবেকানন্দ আশ্রম যাওয়ার রাস্তা। এটি মূলত
আশ্রমের পিছনের রাস্তা। মূল রাস্তা হয়ে আসতে 20 থেকে 25 মিনিট সময় নেয়, সেহেতু আমি শর্টকাট রাস্তাটাই অনুসরণ করলাম। আশ্রমের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল চারিদিকে সবুজে মোড়া এক শান্ত নিরিবিলি পরিবেশ। সামনে কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়বে বিবেকানন্দ আশ্রমের কার্যালয়। বাঁ দিকে ঘুরতেই চোখে পড়বে একটি স্বামী বিবেকানন্দের অবয়ব মূর্তি। মূর্তিকে ডান পাশে রেখে চললাম আশ্রমের আরেকটু ভেতরে। এই আশ্রমটি মূলত একটি সামাজিক প্রতিষ্ঠান, যা বিবেকানন্দ আশ্রম নাম দ্বারা পরিচালিত। এলাকার মানুষের সুবিধার্থে আশ্রমের কার্যকলাপ সর্বদা নিয়োজিত। আশ্রমের ভিতরের দিকে রয়েছে একটি ছাত্রাবাস। শীতকালে এখানে অনুমতি সাপেক্ষে পিকনিকেরও আয়োজন করা হয়। আপনারাও চাইলে আসতে পারেন। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার পথ। ভালোই লাগবে আশা করি। বিবেকানন্দ আশ্রম দেখা শেষ করে এবার আমরা যাচ্ছি বাইরের দিকে। আশ্রমের বাইরের রাস্তাটা মেঠো পথ, চারিদিকে আমবাগান। কাদামাখা পথ পেরিয়ে যেতে হয় মূল রাস্তায়। যাই হোক, এই গ্রামের রাস্তা পেরিয়ে এবার আমরা যাব উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি দেখার জন্য। এখান থেকে টোটো সার্ভিস রয়েছে, কিন্তু এই শান্ত নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটাই শ্রেয় বলে মনে করলাম। আমার কিন্তু ভালোই লাগলো রাস্তাটা। উদ্ধরণ দত্ত ঠাকুরবাড়ি কোন দিকে পড়বে? সোজা? প্রায় 10-15 মিনিট হাঁটার পর এসে পৌঁছালাম উদ্ধরণ দত্ত ঠাকুরবাড়ির দ্বার প্রান্তে। গেটটা খুলেই ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। প্রবেশদ্বারের দুপাশে চৈতন্য মহাপ্রভুর নীলাচল যাত্রা শোভা পাচ্ছে দুপাশের দেওয়ালে। যাই হোক, প্রবেশ করলাম মূল মন্দিরের ভিতরে। মন্দিরের প্রতিষ্ঠাতা মধ্যযুগীয় ভারতীয় দার্শনিক শ্রী শ্রী উদ্ধরণ দত্ত। উদ্ধরণ ঠাকুর ছিলেন গৌড়ীয় বৈষ্ণব বেদান্ত ধারার একজন ভারতীয় দার্শনিক এবং সন্ত, যিনি ভক্তিযোগ, বৈষ্ণব বেদান্ত এবং সংশ্লিষ্ট ধারার ধর্মতত্ত্ব এবং অনুশীলনের ওপর প্রচুর দার্শনিক রচনা করেছিলেন। উদ্ধরণ দত্ত ঠাকুরের জন্ম হুগলি জেলার এই সপ্তগ্রামে। তার মা ছিলেন ভদ্রাবতী দেবী ও তার পিতা শ্রীকর দত্ত। পূর্ব বাংলার সুবর্ণ গ্রাম থেকে এনারা এসেছিলেন এখানে। উদ্ধরণ দত্ত ঠাকুরের পূর্ব নাম দিবাকর দত্ত। তিনি হলধর সেনের বোন সুপ্রসন্ন দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তার স্ত্রী মাত্র 26 বছর বয়সেই মারা যান এবং রেখে যান একটি ছোট্ট পুত্র সন্তানকে। এই সময় নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে বাংলায় ফিরে আসেন। দেশে ফিরে তিনি তার সহযোগীদের নিয়ে সপ্তগ্রামে যান এবং দিবাকর দত্তের বাড়িতে টানা 3 মাস অবস্থান করেন এবং নিত্যানন্দ প্রভুর চরণে তিনি সম্পূর্ণ আত্মসমর্পণ করেন। দিবাকর দত্ত হয়ে ওঠেন নিত্যানন্দ প্রভুর প্রিয় রাধুনী। এরপর তিনি রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন
এবং নতুন নাম হয় উদ্ধরণ দত্ত ঠাকুর। 1515 খ্রিস্টাব্দে উদ্ধরণ ঠাকুর সপ্তগ্রাম ত্যাগ করেন। সেই বছরই পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে যোগ দেন। তিনি নিয়মিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য রান্না করতেন। পুরীতে 6 বছর থাকার পর 1534 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় তিনি বৃন্দাবন চলে যান এবং বৃন্দাবনে 6 গোস্বামীর সাথে 6 বছর অবস্থান করেন। উদ্ধরণ দত্ত ঠাকুর 1541 খ্রিস্টাব্দে পৌষ মাসের ত্রয়োদশ তিথিতে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার প্রধান সমাধি মন্দির বৃন্দাবনের বংশীভাট মন্দিরের কাছে। পরে তার দেহ দুটি অংশ নিয়ে আসা হয় এই সপ্তগ্রামে, যেটি এই সমাধি মন্দিরে সমাধিস্থ। মন্দির কমপ্লেক্সের পিছনের দিকেই রয়েছে একটি তোরণ। গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর পিছনেই রয়েছে একটি আমবাগান। আমবাগান পেরিয়েই রয়েছে একটি পুকুর। নিত্যানন্দ মহাপ্রভু সপ্তগ্রামে থাকাকালীন তিনি এই পুকুরেই স্নান করতেন। ভক্তিভরে দর্শন করলাম পুকুরটাকে। বৃষ্টি অঝোর ধারায় ঝরে যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। কীভাবে যে মানে ভিডিও হচ্ছে সেটা আমিই জানি। যাই হোক, আরেকটা সুখবর হচ্ছে, চলে এসছেন স্যার। প্রথম ট্রেন আমার সঙ্গে, আমি যে ট্রেনটায় আসছিলাম সেই ট্রেনটা উনি মিস করে যায়। তার পরের ট্রেনে কোথায় পর্যন্ত এলে? ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে তারপরে? ব্যান্ডেল থেকে পরের স্টেশনই তো আদি সপ্তগ্রাম। পরের ট্রেনে চলে আসলাম ওই পরের মেমারি লোকালটাতে। হ্যাঁ, যাই হোক, আমরা ঠাকুরবাড়িটা কমপ্লিট করলাম। ঠাকুরবাড়ি ঘোরা হয়ে গেছে। ঠাকুরবাড়ি ঘুরে এবারে আমরা আদি সপ্তগ্রাম বাজারের দিকে যাচ্ছি। সেখান থেকে কোথায় যাবো এখন? না, ভাই ভাই সুইটসে মিষ্টি খাবো। ও আচ্ছা আচ্ছা, তাও তো বটে। এখন রসমালতি, রসমালতি খেয়ে দিয়ে তারপরে আমরা যাচ্ছি তারপর জামালউদ্দিন মসজিদ। জামালউদ্দিন মসজিদ একদম শেষে, কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মভিটে, বসতভিটে বলবো না, জন্মভিটে। গলির রাস্তা ছেড়ে আমরা এবার আসলাম মেন রাস্তায়। এবারের গন্তব্য সপ্তগ্রাম বাজার। এই বাজারে একটাই মিষ্টির দোকান, ভাই ভাই সুইটস। কেমন টেস্ট বলো? ভালো। যেরকম ভিডিও দেখে এসেছিল সেরকম, সেটা কি প্রত্যাশিত ছিল? ঠিক আছে, ভালো। এই মিষ্টিটা নাকি এই দোকানের সেরা মিষ্টি, রসমাধুরী। আপনাদের সেরা মিষ্টি কোনটা সেটা তাহলে দোকানের সেরা আপনাকে, আপনি তো নিলেন না। হ্যাঁ, দিন আর আলাদা জায়গা দিন। এই দোকানের যেটা সেরা মিষ্টি সেটাই খাওয়াবেন। আমি তো দিলাম প্রথমে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, দিন আরেকটা। আমি কি করবো? আলাদা জায়গা দিন। আচ্ছা, এটাতে এইটাতে আর এইটা হচ্ছে এই দোকানের সেরা মিষ্টি। এর নাম কি? আমাকে একটা দিন, এটা দিন। এটার নাম কি দাদা? এটা হচ্ছে বৈশাখী। বৈশাখী। দুটো বৈশাখী নেওয়া হয়েছে, এবার বৈশাখী খেয়ে দিয়ে দেখি। রসমাধুরী তো খাওয়া হয়নি আমার এখনও, বৈশাখীও খাওয়া হয়নি, দুটোই টেস্ট করবো এবারে। এই ভাই ভাই সুইটসের একটা বিখ্যাত মিষ্টি রসমাধুরী। দুর্দান্ত খেতে গো। এই মিষ্টিটা কি না? সরপুরিয়া, ছানা ভাজা। না না, ওই বই মিষ্টি যেটা সাদা মিষ্টি দেখালো, সরপুরিয়া। খুব ভালো খেতে। দুর্দান্ত খেতে। মানে এই এই তল্লাটের মধ্যে আপনার দোকানটাই সব থেকে সেরা বোধ হয় নাকি? না, এই আদি সপ্তগ্রাম বাজারে একটাই মিষ্টির দোকান। হ্যাঁ, একটাই দেবো।
এই একটাই মিষ্টির দোকান। এখানে গ্রাম না, গ্রামে আর কি হবে। আমরা ভাইফোঁটার সময় 150 রকম আইটেম করি, ফেসবুকে ছাড়া আছে দেখবেন। 150টা? 150 প্রকার মিষ্টি ভাইফোঁটার দোকান দিনে এইখান থেকেই সাপ্লাই হয়। আমরা কলকাতা ক্যাটারিং এ সাপ্লাই দিই মিষ্টি এখান থেকে। এবার আমাদের একটি টোটো বুক করার পালা, যা আমাদের পরবর্তী গন্তব্যস্থলগুলি ঘুরিয়ে দেখাবে। এবার আমাদের পরবর্তী গন্তব্য সৈয়দ জামালউদ্দিন মসজিদ, যা এই ভিডিওর সবথেকে আকর্ষণীয় জায়গা। টোটো বুক করে চললাম সৈয়দ জামালউদ্দিন মসজিদের দিকে। প্রায় মিনিট 5-7 পথ পেরিয়ে আমরা চলে এলাম সৈয়দ জামালউদ্দিন মসজিদের সামনে। পুরো জায়গাটি একটি পৌরাণিক দর্শনালয়, যা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনস্থ। এই মসজিদের বয়স প্রায় 800 বছর, যা আদি সপ্তগ্রামের নিদর্শন আজও বহন করে চলেছে। মসজিদ ঘুরে দেখার সাথে সাথে জানতে হবে এই সৈয়দ জামালউদ্দিন কে, কেনই বা তিনি মসজিদটি তৈরি করেছিলেন। এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এই মসজিদেরই প্রস্তর ফলকে। বাংলায় ইসলাম ধর্ম প্রচারের সময়ই যে কটা মসজিদ তৈরি হয়, লক্ষ্য করলে দেখা যায় সেগুলি সবকটি ইটের তৈরি এবং টেরাকোটা অলঙ্করণে সমৃদ্ধ। এখানে সৈয়দ জামালউদ্দিন মসজিদও সেই পর্যায়ের। মসজিদের গঠন আয়তাকার। মসজিদের উত্তর পশ্চিম কোণে রয়েছে একটি মিনার। অনুমান করা যায় কোনো এক সময় মসজিদের 4 কোণেই মিনার ছিল, যা এই স্থাপনার গঠন কার্যকে আরও শৌখিন করে তুলত। মসজিদের সম্মুখে অর্থাৎ পূর্ব দিকে 3টে প্রবেশদ্বার, উত্তর ও দক্ষিণ দিকে 2টো করে। মসজিদের ভেতরে অর্থাৎ প্রার্থনা কক্ষের পশ্চিম দেয়ালে রয়েছে 3টি পোড়ামাটির অলঙ্করণযুক্ত মেহরাব, যা মক্কার দিক নির্দেশ করে। বর্তমানে মসজিদে কোনো ছাদ নেই। অনুমান করা হয় বহু পূর্বেই তা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রার্থনা কক্ষের মধ্যখানে 2টি থাম লক্ষ্য করা যায়। এই রকম পাথরের থাম আগেও জাফর খান গাজী মসজিদেও দেখতে পাওয়া গেছে। মসজিদের দেয়ালে অনেক জায়গায় টেরাকোটার অলঙ্করণে সজ্জিত। ইসলাম ধর্মে যেহেতু ঈশ্বর নিরাকার, তাই টেরাকোটার প্যানেলগুলিতে কোনো রকম মূর্তির বদলে বিভিন্ন ধরনের পোড়ামাটির কলকা এবং ফুলের অলঙ্করণ শোভা পায়। মসজিদের বাইরে দক্ষিণ পূর্ব কোণে রয়েছে 3টি কবর। দুপাশে 2টি পুরুষের, মধ্যখানে একটি মহিলার কবর। গবেষক হেনরিক ব্ল্যাকম্যান যখন সপ্তগ্রাম আসেন,
তখন এই শিলালিপির তর্জমা করেন। শিলালিপিতে বলা হয়েছে 936 হিজরি রমজান মাসে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান আবুল মুজফ্ফর নুসরাত শাহর রাজত্বকালীন আমল থেকে আগত সৈয়দ ফারুকুদ্দিন হোসেনের পুত্র সৈয়দ জামালউদ্দিন হোসেন মসজিদটি নির্মাণ করেন। কবরের একটি সৈয়দ ফারুকুদ্দিনের অর্থাৎ জামালউদ্দিনের বাবার, দ্বিতীয়টি জামালউদ্দিনের মায়ের এবং তৃতীয়টি তাদের খোঁজার অর্থাৎ গুরুর। কবরের সামনে রয়েছে 3টি শিলালিপি খণ্ড, যদিও ব্ল্যাকম্যানের মতে এগুলো এই মসজিদের অংশ নয়। সপ্তগ্রাম বন্দরের উত্থানের একমাত্র কারণ হল সরস্বতী নদী। পূর্বে গঙ্গা ত্রিবেণীতে এসে 3টি শাখায় বিভক্ত হতো, যার একটা শাখা সরস্বতী নদীর তীরেই গড়ে উঠেছিল সপ্তগ্রাম। কিন্তু কালের নিয়মে সরস্বতী তার নাব্যতা হারায়। বর্তমানে সরস্বতী শুধুমাত্র এই খালের আকারই ধারণ করেছে। এই ব্রিজের নিচে যে খালটি বয়ে যাচ্ছে এটাই সেই সরস্বতী নদী। বেলা তখন 4টে বেজে গিয়েছে। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। বৃষ্টি ঝরছে তার অঝোর ধারায়, আর আমাদের টোটো চলেছে দিল্লি রোডের ওপর দিয়ে, আর আমাদের বাঁ দিকে বয়ে চলেছে সরস্বতী নদী। নদীটাকে দেখে কেমন যেন নস্টালজিক হয়ে পড়লাম। যে নদীর তীর একসময় ব্যবসা বাণিজ্যে গমগম করত, আজ তার অবস্থা পচা খালে পরিণত হয়েছে। হয়তো একেই বলে সময়ের পরিহাস। আজ যে রাজা, কাল সে ফকির। দেখতে দেখতে আমাদের টোটো এসে দাঁড়ালো একটি তোরণের সামনে। তোরণটা বেশ বড়। তোরণের ওপরে লেখা আছে মারাংবুরুর থান। তোরণের ভেতর থেকে গ্রামের ভেতরে প্রবেশ করলাম। রাস্তাটা একেবারে সোজা চলে গিয়েছে গ্রামের ভেতরে। এই মারাংবুরুর থান খুঁজতে খুঁজতে আমরা চলে গিয়েছিলাম একদম গ্রামের অন্দরে। তবে এদিক ওদিক খোঁজার পরে এই মারাংবুরুর থান খুঁজে না পাওয়ায় কোনো এক স্থানীয় সূত্রে খবর পেলাম গ্রামের ভেতরে মারাংবুরুর থান নয়, এটি রয়েছে ঢোকার সময় বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গিয়েছে সেই রাস্তা ধরে কিছুটা গেলে মাঠের ওপরেই এই মারাংবুরুর থান। সেখানে আবার অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে, তাই অগত্যা মারাংবুরুর থানকে আর না খুঁজে পেয়ে আমরা পিছনের দিকে রওনা হলাম। বর্ষায় যে প্রকৃতির রূপ কত সুন্দর হয়, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। সত্যি এই গ্রামটা ঘুরতে এত সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। নিচে গেছিলাম মারাংবুরুর থান দেখার জন্য, কিন্তু সেটা আপাতত দেখা হলো না। তার কারণটা টোটালটাই মাঠঘাটগুলো জলের তলায় চলে গেছে। জল পেরিয়ে অত দূর পর্যন্ত হেঁটে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, তাই উঠে এলাম। উঠে এসে আবার নতুন কোনো গন্তব্যের দিকে আমরা এখন এগিয়ে যাব। রাস্তার ওপারেই সোয়াখাল পর্যটন কেন্দ্র। এটি একটি পার্ক কাম পিকনিক স্পট। অগত্যা ভেতরে না গিয়ে ব্রিজের ওপর থেকেই একটু দেখার চেষ্টা করলাম ভেতরে কি আছে। এবার আমাদের গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। আমাদের টোটো সেই দিকেই চলল। আমাদের এই টোটাল ট্রিপটা ঘুরিয়ে দেখালো
এই দাদা টোটো করেই আজকে আমরা টোটাল জায়গাটা ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, এই দাদাটা পুরো জায়গাটাই ছিল না, কিন্তু এই দাদার সোর্স দিয়েই আমরা এখানে এসেছিলাম। যাই হোক, দাদার নামটা যদি একটু বলো। আমার নাম রাকেশ। আর আমাদের এখানে সমস্ত জায়গা মানে ছখানা স্পট আছে, গায়ত্রী আশ্রম, হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, শরৎচন্দ্রের বাড়ি দেখি আমার স্টেশনে ড্রপ করি। আচ্ছা, ঠিক আছে, পার হেড 200 টাকা করে নেওয়া হয়। আমাদের স্টেশন থেকে নিয়ে আসবো, প্লাস সমস্ত ঘুরিয়ে স্টেশনে ড্রপ করবো আমরা সময় মতো। পার হেড 200 টাকা করে? পার হেড 200 টাকা। টোটাল 6টা স্পট আছে। হ্যাঁ। যাই হোক, আপনারা যারা আসবেন তারা দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কন্ট্যাক্ট করে আসবেন। কখন আসবেন, কোথায় আসবেন, দাদার সঙ্গে ফোন করে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। ঠিক আছে, চলো এবার এই লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে ঢোকা যাক। লাহিড়ী বাবার আশ্রম, আধারালয় এই মন্দিরের আসল নাম। এটি স্থাপত্য এবং পরিবেশ অনন্য। কলকাতার উপকণ্ঠে প্রায় নাগালের মধ্যেই অবস্থিত। যোগীরাজ শ্যামচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ একে লাহিড়ী বাবার আশ্রম নামেই চেনে। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত। এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। আশ্রমের ভেতরে যাওয়ার জন্য কিন্তু সবাইকে জুতো জমা রেখে যেতে হয়। একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় জুতোগুলো জমা রাখবেন। তার জন্য মাথা পিছু 1 জোড়া জুতো 2 টাকা চার্জ করে এখানে। আমরা এখন রয়েছি লাহিড়ী বাবার আশ্রমে। এখানে আউটসাইড দিয়ে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব ধরনের অ্যালাউ আছে, কিন্তু ভেতরে একদমই অ্যালাউ নেই। এই মুহূর্তে আমরা আউটসাইডটা দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আউটসাইডটা অনেক সুন্দর, একদম পরিপাটি করে সাজানো। বাবার আশ্রম থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবারে কোথায় যাব? গায়ত্রী আশ্রম যাবো এখন গায়ত্রী আশ্রম। গায়ত্রী আশ্রম দেখে তারপরে শরৎচন্দ্রের বাড়ি, তারপরে আমরা আমাদের বাড়ি, তাই তো? ব্যান্ডেল। প্রায় মিনিট 10 পরে এসে উপস্থিত হলাম গায়ত্রী আশ্রমে। হাতে সময় কম থাকায় জাস্ট ভেতরটা দর্শন করে নিলাম চটজলদি। লাহিড়ী বাবার আশ্রম ঘুরে আমরা এখন চলে এসেছি গায়ত্রী আশ্রমে। এই গায়ত্রী আশ্রম আমাদের মোটামুটি ঘুরতে 10 থেকে 15 মিনিট লাগবে। এই হচ্ছে গায়ত্রী দেবীর মূর্তি। গায়ত্রী দেবীকে বেদমাতাও বলা হয়ে থাকে, কারণ গায়ত্রী মন্ত্র হলো এমন এক মন্ত্র যা দিয়ে শুধু পূজাই করা হয় না, এই মন্ত্রকেও পুজো করা হয়। সমস্ত আশ্রমটা এই কম সময়ের মধ্যে ঘুরে দেখার চেষ্টা করলাম। আশ্রমের একদিকে রয়েছে যেমন গায়ত্রী দেবীর মন্দির, ঠিক অপর পাশে রয়েছে গোশালা, মধ্যখানে রয়েছে যজ্ঞগৃহ। গায়ত্রী আশ্রম ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি আমাদের আজকের ভ্রমণের শেষ পর্যায়ে। আমরা এখন যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ি দেখতে। শরৎচন্দ্রের বাড়ি এই মুহূর্তে আর খোলা নেই। যাই হোক, বাইরে থেকে দেখে যতটুকু ভালো লাগবে ততটুকু দেখানোর চেষ্টা করব। সন্ধ্যা এখন 6:35। হ্যাঁ, বুঝতেই পারছি অনেকটা সন্ধে হয়ে গেছে, একবারে লো লাইট। যাই হোক,
গায়ত্রী আশ্রম ঘুরে আমরা এখন আমাদের শেষ ডেস্টিনেশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটের সামনে উপস্থিত হয়েছি। গেট দিয়ে সামনে কিছুটা এগোলেই বাঁদিকে পড়বে বৈঠকখানা, তার একটু সামনে এগোলেই পড়বে লেখকের সাদা ধবধবে অবয়ব মূর্তি। বাংলার 1283 সালের 31শে ভাদ্র এই বাড়ির একটি মাটির ঘরে লেখক জন্মগ্রহণ করেন। শৈশবের কিছুটা সময় তিনি এখানেই কাটান। পড়াশোনা শুরু করেন স্থানীয় প্যারি পণ্ডিতের পাঠশালায়, পরে বাবার সাথে চলে যান ভাগলপুরে। ভাগলপুরে কিছুদিন পর পিতার চাকরি চলে যাওয়ায় লেখকের মাতুলের তত্ত্বাবধানে 2 কামরার বাড়ি নির্মিত হয় এখানে। লেখকের তখন 6 বছর বয়স। কিছুদিনের জন্য ফিরে আসেন এই হুগলিতে। কিছুদিন পরে প্রবল অর্থাভাবে আবার লেখকের পরিবার ফিরে যায় ভাগলপুরে এবং এই বাড়িটি নিলামে বিক্রি হয়ে যায়। পরবর্তীকালে লেখকের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আর পৈতৃক ভিটে উদ্ধার করতে পারেননি। এই সেই ঘর, যে ঘরে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল। 1975 সালে রাজ্য সরকার এই ভবনটি অধিগ্রহণ করেন। তবে বর্তমানে বাড়িটি জঙ্গলাকীর্ণ, অযত্নের ছাপ স্পষ্ট। তবে লেখকের দেউলটির বাড়িটি অতীব সুন্দর এবং সাজানো গোছানো অবস্থায় রয়েছে, বেশ সযত্নেই রয়েছে। তবে দেবানন্দপুরে লেখকের এই বাড়িটি দেখে মর্মাহতই হলাম। তবে স্থানীয় লোকেদের কথায় বর্তমানে আর কেয়ারটেকার না থাকার জন্যই বাড়িটির এই হাল। লেখকের বাড়ি থেকে কিছুটা এগিয়ে রয়েছে একটি লেখকের নামাঙ্কিত স্মৃতি পাঠাগার। পাঠাগারটি বন্ধ থাকায় ভিতরে গিয়ে আর দেখাতে পারলাম না। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। টোটোটাকে সঙ্গে নিয়ে চললাম ব্যান্ডেল স্টেশনের দিকে, কারণ এখান থেকে ব্যান্ডেল স্টেশন খুবই কাছাকাছি। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে 6:56। আমরা সমস্ত জায়গাগুলো ঘুরে নিয়ে সবে মাত্র ব্যান্ডেল স্টেশনে এসে দাঁড়িয়েছি। এখান থেকেই আমরা এখন রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।